নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনটি যে যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। দয়া করে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমার জীবদ্দশায় দুবার এইরকম পরিস্থিতির সৃষ্টি হতে দেখেছিলাম। একবার 1977 সনে এই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমি চোখের সামনে দেখেছিলাম জরুরি অবস্থা ও সিদ্ধার্থ শঙ্কর রায়ের অপশাসন। 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং 72-এ রিগিংয়ের মাধ্যমে সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা দখল করেছিল। মানুষের রাজনৈতিক দল করার গণতান্ত্রিক অধিকার ছিল না। এক আধমন ধান সাইকেলে করে নিয়ে হাটে বিক্রি করার অধিকারও ছিল। সরকারি অফিসাররা জুতো পরে ঘরের মাচায় ধান আছে কিনা তা চেক করে দেখত। এই জন্য কংগ্রেস দলের নাম হয়ে গিয়েছিল মাচা কচা কংগ্রেস। আমরা যারা সাধারণ কৃষক পরিবারের সন্তান মাচায় হেন্তি ধান রাখতাম, তারা মনে করতাম মাচায় লক্ষ্মী আছে। সরকারি অফিসাররা এসবের কিছু ধার ধারত না। প্রতি বাড়িতে বাড়িতে এই অত্যাচার শুরু হয়েছিল। তাছাড়া কোনো গৃহস্থ কৃষকের পরিবারে যদি বড় খাসি পাটা থাকতো, যুব কংগ্রেস কর্মীরা তাও জোর করে ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেলত। তখন কোচবিহারে কংগ্রেস নেতা ছিল সন্তোষ রায়। আমার কাকা যেহেতু ফরওয়ার্ড ব্লক দল করত, সেই জন্য তখনকার বিরোধী দলনেতা কমল গুহ, অমর রায় প্রধান ও শ্রীমতী অপরাজিতা গোপ্পীরা আমাদের বাড়িতে মাঝে মাঝে আসতো। তখন আমি মাধ্যমিক অতিক্রম করে হায়ার সেকেন্ডারিতে ঢুকেছি মাত্র, এবং পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনীতির অনেক কিছুই বুঝি। সিদ্ধার্থ শঙ্কর রায়ের তানাশাহি চোখের সামনে থেকে দেখেছিলাম। 77 সনে ক্ষিপ্ত মানুষ সিদ্ধার্থ শঙ্কর রায়ের কংগ্রেসকে পরাজিত করে বামফ্রন্টকে ক্ষমতায় নিয়ে আসলো। আবার 1911 সনে সিপিএমের অত্যাচারে অতিষ্ঠ মানুষ পুনরায় পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসলো। তখন তৃণমূল কংগ্রেস নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বাংলার অগ্নিকন্যা হিসেবে পরিচিত ছিলেন। সাদা শাড়ি ও চপ্পল পরা মমতা ব্যানার্জিকে মানুষ বিশ্বাস করেছিল। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে সততার প্রতীক কাট আউট দিয়ে সারা পশ্চিমবঙ্গ মুড়ি ফেলেছিল। কিন্তু কালক্রমে আমরা কি দেখলাম তা এক কথায় বলা চলে, 200 বছরে বুটের শাসন হার মেনেছে চপ্পলে। শ্রীমতী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে 15 বছর ধরে রাজত্ব করছেন। শুধু বাপ মেরেই 15টা বছর চালিয়ে দিলেন। যেহেতু মমতা ব্যানার্জির ভাষায় তিনি পশ্চিমবঙ্গের 300% উন্নতি করে ফেলেছেন, কিন্তু কাজের কাজ কিছুই করেননি। সিঙ্গুরে টাটাকে তাড়িয়ে সারা পৃথিবী জুড়ে শিল্প তারোয়া হিসেবে নাম কিনে ফেলেছেন। টাটার পরিবর্তে নতুন কোনো শিল্প আনতে পারেননি। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি। উপরন্তু সরকারি চাকরি বিক্রি করে মমতার পরিবার প্রভূত অর্থের মালিক হয়ে গেছে। শিক্ষকের চাকরি বিক্রি করে মমতা মন্ত্রিসভার গোটা শিক্ষা দপ্তরই জেলে ঘানি টানছে। 70 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করে, তারপরও মমতা ব্যানার্জি বলেন তিনি 2 কোটি বেকারের কর্মসংস্থান করেছেন। অবলীলায় মিথ্যা বলেন, হ্যাঁ করেছেন কিছু ভাতা ভিক্ষার ব্যবস্থা। এদিকে রাজ্যের স্কুল, কলেজ, অফিস, আদালত ও থানাগুলিতে লক্ষ লক্ষ পোস্ট পাকা। রাজ্যে কোটি কোটি বেকার। শ্রীমতী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের জন্য কি কনস্ট্রাকটিভ কাজ করেছেন? তিক্ত বিরক্ত মানুষ আবার 2026 সালে এসে পুনরায় পরিবর্তন চাইছে। এবার মানুষ বনাম মমতার লড়াই হয়ে দাঁড়াইছে। মানুষ আর মমতাকে ক্ষমতায় দেখতে চাইছে না। 2026 সালে পরিবর্তন হবে কিনা তার সময়ই বলবে, কিন্তু মানুষের মনের গতি প্রকৃতি এইরূপ। মানুষ আর তোষণবাস মমতা ব্যানার্জিকে দেখতে চায় না। এইদিকে মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ডেকে নিয়ে এসে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি পরিবর্তন করে দিতে চাইছেন।
অলরেডি মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা ডেমোগ্রাফি পরিবর্তন হয়ে গেছে। ওই সকল জেলা থেকে হিন্দুরা পালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপিতে যোগ দেওয়ার জন্য মানুষের ঢল নেমে গেছে। একদিন আগে দেখলাম কলকাতার কংগ্রেস কাউন্সিলর শ্রী সন্তোষ পাঠক বিজেপিতে যোগ দিলেন। সন্তোষ পাঠক কংগ্রেসের শক্তিমান নেতা এবং কলকাতা শহরে বিজেপির শক্তি বৃদ্ধি হবে ধরেই নেওয়া যায়। খাস কলকাতা শহরে বিজেপির তেমন সংগঠন ছিল না, কিন্তু সজল ঘোষ ও তাপস রায়রা যোগ দেওয়াতে শহর কলকাতায় বিজেপির শক্তি বৃদ্ধি হয়েছে। গ্রাম থেকে গিয়ে কলকাতায় বিজেপির জন্য মিছিল করতে হতো। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খাস কলকাতার লোক নন, মেদিনীপুরের লোক। সারা ভারতবর্ষে বিজেপির যে শক্তি থাকুক না কেন, দিল্লি শহরে শ্রী মদনলাল খুরানার মতো হাত ধরে বিজেপির একটি শক্তপোক্ত সংগঠন গড়ে উঠেছিল। সেই অর্থে কলকাতা শহরে বিজেপির কোনো সংগঠন গড়ে ওঠেনি। তপন শিকদার বা রাহুল সিনহারা খাস কলকাতা শহরের লোক নন। এক সময় খাস কলকাতা শহরে সংগঠনের জন্য শোভন বৈশাখীকে দলে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তাদের কীর্তি কাহিনী পশ্চিমবঙ্গের জনমানসের যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তাতে বিজেপির ভালোর চেয়ে খারাপটাই বেশি হতো। তাদের অস্থির মানসিকতার জন্য তারাও বিজেপিতে টিকতে পারেননি। অচিরেই তারা তৃণমূলে ফিরে যান। মমতা ব্যানার্জি যখন উত্তরবঙ্গ সফরে আসছেন, ঠিক সেই সময় উত্তরবঙ্গের কিছু শক্তিমান নেতৃত্ব কলকাতায় গিয়ে শ্রী শুভেন্দু অধিকারী ও শ্রী শ্রমিক ভট্টাচার্যের হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগ দিলেন। এদের মধ্যে গ্রেটার আন্দোলনের নেতা শ্রী বংশীবদন বর্মন ও 5 বারের সাংসদ শ্রী অমর রায় প্রধানের ছেলে শ্রী অর্ঘ্য রায় প্রধান। শ্রী অমর রায় প্রধান একজন অতি সজ্জন মানুষ ছিলেন। দীর্ঘদিন তিনি কুচবিহারের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছেন। শ্রী অর্ঘ্য রায় প্রধান আমাদের তুফানগঞ্জে এক সময়ের এমএলএ ছিলেন। তুফানগঞ্জে তার এমএলএ থাকার সময়ে চাকরি দেওয়ার নাম করে বিস্তর তোলাবাজির অভিযোগ আছে। শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যরা এসব বিষয়ে অবগত আছেন কিনা জানি না। তুফানগঞ্জের মাটিতে একটু কান পাতলেই এই ধরনের প্রচুর অভিযোগ শোনা যায়। সে যাক, ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। শ্রী বংশীবদন বর্মন মহাশয় কুচবিহারের রাজবংশী ভাষা ও মানুষের অধিকারের জন্য দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছেন। অন্ত মহারাজের নেতৃত্বে গ্রেটারের আরেকটি অংশ মনে হয় তৃণমূলের সঙ্গে চলে গেছে। বিজেপির তরফে রাজ্যসভার সাংসদ নির্বাচিত করেছিল অনন্ত মহারাজকে। অনন্ত মহারাজের বক্তব্য নিয়ে পূর্ববঙ্গীয় হিন্দুদের ভিতর অনেক প্রশ্ন আছে, তবু তাকে বিজেপি মেনে নিয়েছিল। দল পরিবর্তন করা অনন্ত মহারাজের একটি ব্যবসা হয়ে দাঁড়িয়ে গেছে। যেখানে টাকা সেখানেই অনন্ত মহারাজ। আরও একটা বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন। আমার নিজের কানে শোনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি কুচবিহারের রাসমেলায় মাঠে ঘোষণা করেছিলেন যে রাজবংশী ছেলেদের জন্য আধা সামরিক বাহিনীর নারায়ণী ব্যাটালিয়ন গঠন করা হবে। শ্রী নিশীথ প্রামাণিক পরাজয়ের পর আর এ ব্যাপারে কোনো উচ্চবাচ্য শোনা যায় না। শ্রী অমিত শাহজির মতো মানুষ যদি তার কথার মূল্য না রাখতে পারেন, তাহলে কি বলার থাকতে পারে? কেন কুচবিহারের স্থানীয় রাজবংশী জনগণ বিজেপির উপর ক্ষিপ্ত হবে না? আসুন যোগদান পর্বটা একটু দেখে আসি। আমাদের রাজবংশী সমাজের জন্য, উত্তরবঙ্গের জন্য, যিনি অনেক দমন পীড়ন সহ্য করে একাধিক বছর জেল খেটেছেন, খুব সংগ্রামী নেতা মাননীয় বংশীবদন বর্মন মহোদয়, তিনি তার যে সংগঠন রয়েছে কোচবিহার রিলেটেড সংগঠন হলেও উত্তরবঙ্গের প্রভাব রয়েছে সব জেলাগুলিতে। তিনি এতদিন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আসতেন 2016 সাল থেকে অদ্যাবধি, লাস্ট লোকসভা নির্বাচন পর্যন্ত। তিনি ইতিমধ্যে মাননীয় শ্রমিক ভট্টাচার্য সভাপতি, মাননীয় ভূপেন্দ্র যাদবজি আমাদের নির্বাচন প্রভারী, সর্বোপরি আমাদের সর্বভারতীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে তার আলাপ আলোচনা হয়েছে। তার রাজবংশী সমাজ এবং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব রেখেছেন।
যা ভারতীয় জনতা পার্টি আগামী দিনের সংকল্পপত্রে গুরুত্ব সহকারে সেগুলো বিবেচনা করবে, এই প্রতিশ্রুতি সর্বোচ্চ নেতৃত্ব স্তরে দিয়েছে। তার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই, তিনি ভোটে লড়বেনও না। এখানে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে তিনি কিছু চানও নি, তিনি তার সমাজ এবং উত্তরবঙ্গের জন্য কিছু কথা বলেছেন, সেটা আমরা বিবেচনা গ্রহণ করেছি, যুক্তিসঙ্গত প্রস্তাব। দ্বিতীয়, এই সংগঠনেরই আমাদের অন্যতম নেতা এবং বংশীবদন বর্মন মহোদয়ের সংগঠনের অন্যতম বড় পদাধিকারী গিরিজা শঙ্কর রায় মহোদয়, রাজবংশী আন্দোলনের আরেক মুখ, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির পরিবারে যুক্ত হচ্ছেন অর্ঘ্য রায় প্রধান। দীর্ঘদিনের এমএলএ ছিলেন মেখলিগঞ্জে এবং নানাবিধ সাংগঠনিক কাজে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ছিলেন। ব্লক যুবর প্রেসিডেন্ট থেকে জেলা যুবর প্রেসিডেন্ট, জেলার মূল কমিটির সহসভাপতি থেকে সাধারণ সম্পাদক, রাজ্য কমিটির সদস্য, একাধিক পোস্ট রয়েছে। আপনারা জানেন, শুধু অর্ঘ্য রায় প্রধান নয়, তার পিতৃদেব প্রাক্তন সাংসদ অমর রায় প্রধান, তিনিও উত্তরবঙ্গে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। তার যোগদান, সহজ সরল জীবনযাপন, সততা নিষ্ঠা, শ্রদ্ধার সঙ্গে সকলে এখনো সম্মান করে। তিনি আজকে আমাদের পরিবারে আসছেন। তিনি মেখলিগঞ্জে ভারতীয় জনতা পার্টির ঘোষিত প্রার্থী দধিরাম রায়ের পক্ষে কাজ করবেন, সমগ্র উত্তর কোচবিহারে কাজ করবেন। গতকাল উনার সঙ্গে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে আমি কথা বলেছি দধিরাম রায়ের সঙ্গে। তিনি জলপাইগুড়ি জেলার সভাপতি আমাদের শ্যামল রায়, আমাদের সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, তারাও তাকে বিজেপি পরিবারে যুক্ত করার জন্য স্বাগত জানিয়েছেন। এবং তার সঙ্গে মেখলিগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাপ্পা মণ্ডল ভাই এসেছেন অর্ঘ্যর সঙ্গে, অর্ঘ্যর সহযোগী ভাতৃপ্রতিম, তাকেও আমরা বিজেপি পরিবারে সামিল করছি। তাই আমি আর দেরি না করে মাননীয় রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ করব পতাকা ধরানোর জন্য, এবং আমরা পাশে থাকব। वंदे मातरम, बीजेपी जिंदाबाद, बीजेपी जीवतम, नरेंद्र मोदी जिंदाबाद, भारत माता की जय, भारत माता की जय, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। নমস্কার। আমার রাজবংশী ভাষাতে নমস্কারটা দণ্ডবোধ করে, যেহেতু তুমি রাজবংশী মানছি, রাজবংশীতে কোন প্রয়োজন বাংলাও করেন। বেশি কিছু খবর না, বেশি কিছু বলবো না। আমার মূল উদ্দেশ্যটা হলো আমাদের রাজবংশী কমিউনিটির সেপারেট ল্যাঙ্গুয়েজ আছে বা ভাষা আছে, কৃষ্টি সংস্কৃতি আছে, যেগুলো এতদিন সম্পূর্ণভাবে বিকাশ করার সুযোগ আসেনি। আমার একটাই কথা, কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে যারা ভারতবর্ষকে দেখাশোনা করেন বা বিভিন্ন জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি ভাষার রক্ষণাবেক্ষণের সচেষ্টতা করতেছেন, সেই দিল্লির নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের যে মূল ভাষা রাজবংশী ভাষা, এই ভাষাটাকে এর শিডিউলে ইনক্লুড করবেন বা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করবেন বলে কথা দিয়েছেন, এবং আমাদের সাংবিধানিক কিছু সেপারেট রাইট বা অধিকার আছে সেগুলো দেখবেন বলে কথা বলছেন। যেমন আমাদের অ্যাজ পার মার্চার এগ্রিমেন্ট একটা নারায়ণী ব্যাটালিয়ন বলে কথা আছে, সেগুলো দেখবেন। আমরা এই বড় সবচেয়ে পাওনা হচ্ছে আমাদের রাজবংশী ল্যাঙ্গুয়েজকে অষ্টম তটে অন্তর্ভুক্ত করবে, এটাই বড় পাওনা। আর এনাদের নীতি আদর্শ দেশ রক্ষার ক্ষেত্রে খুব প্রয়োজনীয় বলে বা খুব গ্রহণযোগ্যতা আছে বলে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি আজকে।